দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের ঠিক প্রতিদিন না, আমরা নিয়মিতভাবে করি সেটাও না, একদিন পর একদিন করি। আমরা করোনা আসার পর থেকে নিয়মিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেই আলোচনার তে আমাদের দেশে বিদেশে অতিথি যোগ দেয়। আজকে আমরা আলোচনা করতে চাই যে শুধু কি বাংলাদেশ এই করোনাকে মোকাবেলা করতে গিয়ে মেডিকেল সরঞ্জাম, অবকাঠামো, ফ্যাসিলিটিস কিংবা ক্যাপাবিলিটিস কিংবা ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাগুলোতে হিমশিম খাচ্ছে, পৃথিবীর সব দেশই কম বেশি খাচ্ছে। এবং সেই হিমশিম খেতে গিয়ে তারা অনেকে চেষ্টা করছে অনেকভাবে, অনেকে কিছু দেশ এগিয়ে গেছে। যেমন আগের দিন আমাদের সাথে অস্ট্রিয়া থেকে একজন আমারই এক বন্ধু ফেসবুকে উনি যোগ দিয়েছিলেন। উনি বলল সরকার যা বলেছে সব শুনেছে ওইখানকার মানুষজন। ডক্টর আবু সিদ্দিকী সেখানে ছিলেন যদি ওনার মনে থাকে। কিন্তু পাশেই জার্মানি, ইতালি সরকার তো অনেকটা ঢিলে ঢালা ছিল, সাধারণ মানুষও অনেক ঢিলে ঢালা ছিল, ফলে করোনা তাদেরকে পেয়ে বসেছে। তো সেই জায়গায় আমরা ডাক্তারের সেফটির কথা বলছি, আমরা মানুষের সেফটির কথা বলছি। তো সবশেষে তো দিন শেষে তো আমাদের চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসাটার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে এই রোগটা এমন, যদি আমি ভুল না বলি, যে এই রোগের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা দরকার, অর্থাৎ আইসিইউ ফ্যাসিলিটিস দরকার। হ্যাঁ, তো সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সেই বিষয়ে কথা বলার জন্য অন্যান্য দিনের মতো আজকেও আমার অতিথি আছেন দুজন পরিচিত, আপনাদের সাথে পরিচিত করে দিতে হবে না, আপনারা তাদেরকে চিনেন। ডক্টর আবু সিদ্দিক এবং ডক্টর মুস্তাক আহমেদ নিউ জার্সি এবং টেক্সাস থেকে যোগ দিয়েছে। আপনাদেরকে স্বাগত, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। দুই ডাক্তারের সাথে আজকে যুদ্ধ করবে দুই ইঞ্জিনিয়ার। ডক্টর উনি একজন ইঞ্জিনিয়ার ইংশুক এবং ইঞ্জিনিয়ার হাসমুদুজ্জামান, একজন প্রবীণ এবং একজন নবীন, দুজন ইঞ্জিনিয়ার, একজন প্রবীণ এবং একজন নবীন ডাক্তার, এবং একজন মাঝবয়সী উপস্থাপক বলতে পারেন, সাংবাদিক। আমরা আজকে মূলত জানার, বুঝার ও দেখার চেষ্টা করব যে আইসিইউ, হ্যাঁ, আইসিইউ ফ্যাসিলিটিসটা বাংলাদেশে কি শুধু নাই, নাকি অন্য দেশেও হিমশিম খাচ্ছে। আমরা সবচেয়ে শক্তিধর রাষ্ট্র বলে নিজেকে দাবি করে আসছে করোনার আগ পর্যন্ত। সেই শক্তিধর রাষ্ট্রের দুই ডাক্তারের কাছ থেকে কি শুনে আসতে চাই যে ডক্টর আবু সিদ্দিকী এবং ডক্টর মোস্তাক আইসিইউ ফ্যাসিলিটি করোনার সময় দিতে গিয়ে আপনারা যেখানে আছেন সেই দেশে কতটুকু হিমশিম খাচ্ছে। আমি ইউএস থেকে বলি। ইউএসএ তো প্রথম দিকেই আমাদের আইসিইউ তে ভেন্টিলেটর ছিল না, পরে তো অনেক কিছু অ্যাড করা হয়েছে। কিছু কিছু জায়গায় একটা ইউনিটকে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম দিকে তো ইনসাফিসিয়েন্ট ছিল, এখন অনেকগুলো সাফিসিয়েন্ট, বিশেষ করে নিউ ইয়র্কে। তারপরে যেখান থেকে যখন অন্য জায়গায় ও এখন সাফিসিয়েন্ট বলে এখন। So it's one of the important equipments যা ইউজ করে সিভিয়ার পেশেন্টদেরকে লাইফটাকে এক্সটেন্ড করা হয়। তো স্টিল অনেক জায়গায় শর্টেজ আছে আমি যতটুকু জানি। তো এই জন্য গভর্নমেন্ট ইন্টারনালি অনেক চেষ্টা করছে প্রোডাকশনের জন্য, আর অনেক ইম্পোর্ট করা হয়েছে। এই আর pretty much what I know. Mr. Shep, maybe he will add more. আচ্ছা, ডক্টর মোস্তাক, আপনি তো একজন ফ্রন্টলাইনার, একদম সামনে থেকে যুদ্ধ করছেন। প্রতিদিনই 4 জন 5 জন 10 জন করে হয়তো বা আপনি পেশেন্ট ডিল করছেন। কি অবস্থা বলেন তো আইসিইউ ফ্যাসিলিটিস? আইসিইউ, ধন্যবাদ আবার আমাকে সংযোগ করার জন্য। জন হপকিন্সের তথ্য অনুযায়ী আমাদের আমেরিকাতে 62,000 ফুলি ফাংশনিং ভেন্টিলেটর আছে, এটা আমেরিকাতে। এবং আমেরিকাতে আপনার প্রতি আইসিইউ বেড আছে 100,000 পিপলের জন্য 20 থেকে 30টা আইসিইউ বেড আছে। ওকে, এবং প্রতি 100,000 পিপলের জন্য 20 থেকে 30টা
1 লাখ মানুষের জন্য 20 থেকে 30টা আইসিইউ বেড আছে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে আপনার আমার রিসেন্ট স্ট্যাটিস্টিক্স ফ্রম ন্যাশনাল হেলথ সার্ভিস থেকে, এবং যেখানে আপনার কানাডাতে হচ্ছে 13 জনের জন্য, অস্ট্রেলিয়াতে হচ্ছে 9 জনের জন্য, এবং আপনার ইউকেতে হচ্ছে 5 জনের জন্য অ্যাভারেজ, চায়নাতে হচ্ছে বিলো 4, শ্রীলঙ্কা হচ্ছে 1.6, দ্যাটস অল আই ক্যান গেট। ওকে, এবং আইসিইউতে পার ক্যাপিটা কস্ট পার ডেতে হচ্ছে $7,000 আমেরিকাতে, এবং যেখানে ইউকেতে কস্ট হচ্ছে $3,222, এবং চায়নাতে হচ্ছে $265। তো আমেরিকাতে এক একটা আইসিইউ বেডের জন্য আমি এই জন্য বললাম যে এক এক দিন আমাদের খরচ হয় $7,164। ওকে, এন্ড আমেরিকাতে আমরা আইসিইউ সেট আপ করে থাকি, একজন নার্স 2টা পেশেন্টকে দেখে। আমাদের 3 শিফটের নার্স থাকে প্রতি 8 ঘন্টা পর পর। ওকে, 3 শিফটের নার্স থাকে, রেসপিরেটরি থেরাপিস্ট থাকে, এবং রেসপিরেটরি থেরাপিস্ট 24/7 থাকে, এক্স-রে টেক থাকে, এবং অবশ্যই একজন ইন্টেন্সিভিস্ট যিনি আইসিইউ স্পেশালিস্ট। সাধারণত এরা হয়ে থাকে পালমোনোলজিস্ট, লাং স্পেশালিস্ট। তো আপনার কথায় যেটা আপনি বলছিলেন যে আইসিইউ খেতে হিমশিম, অবশ্যই আমরা হিমশিম খাচ্ছিলাম, কারণ আমাদের 62,000 আইসিইউ ভেন্টিলেটর ছিল ঠিকই, কিন্তু সব নিউ ইয়র্কে ছিল না, এবং অল অন এ সাডেন আমাদের যে গাশ অফ পেশেন্ট ছিল প্রথম দিকে, আমাদের উই আর হ্যাভিং লট অফ ট্রাবল যে সব পেশেন্টকে একসাথে আইসিইউ ভেন্টিলেটরে দেওয়ার জন্য, যেটা আমাদের এত রিসোর্স ছিল না। তাহলে সেই হিসাবে মানে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিতে বাংলাদেশের কোনো তুলনা হয় না, কিন্তু তারপরেও মানে এই রোগটা এমন যে কাউকে আসলে ছাড় দেয়নি, যদি আমি ভুল না বুঝি। তো আমার সাথে দুজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার কিংসুক এবং ইঞ্জিনিয়ার হাসনুজ্জামান। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে যখনই, যদি আমি ভুল না বলি, আমি ভুল বললে আমি কারেকশন করে দিবেন, কারণ আমি একেবারেই পিওর আর্টসের স্টুডেন্ট। আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ এগুলো কিছুই পড়িনি, ফলে আমি জানি না, আমার জানার সীমাবদ্ধতা রয়েছে। তো আমি যেটা আপনাদের কাছে জানতে চাই যে এই যে আইসিইউ তো অন্যতম ফ্যাসিলিটিস যেটা প্রয়োজন পড়ে যে ভেন্টিলেশন। হ্যাঁ, তো বাংলাদেশে সর্বসাকুল্য আইসিইউ কতগুলো আছে আমার সঠিক জানা নেই, হয়তো বা 300 খুব বেশি হবে না। সেই জায়গায় নতুন করে কি ফ্যাসিলিটিসটা খুব অল্প সময়ে করা সম্ভব? আমি প্রথমে ইঞ্জিনিয়ার হাসনুজ্জামান আপনার কাছে আসতে চাই, এবং পরে কিংসুকের কাছে আসতে চাই। কিংসুকরা একটা কাজ করছে, সেটা নিয়ে একটু শুনতে চাই। ইঞ্জিনিয়ার হাসনুজ্জামান, খুব অল্প সময়ে অল্প খরচে এই রোগীদের বিশেষ কেয়ারের জন্য কি করা যেতে পারে? নিবিড় পরিচর্যা খুব ছোট। আমাদের এখানে এই করোনা রোগীর ট্রিটমেন্টের জন্য, করোনা আক্রান্ত রোগীর ট্রিটমেন্টের জন্য যেটা দরকার ম্যান্ডেটরি, সেটা হলো, আমি একটা ছোট্ট ছবি দিয়ে দেখাতে চাই ছবিটা ভিজিবল কিনা। জি, আপনি ছবিটা স্ক্রিনের সামনে নিয়ে আসেন, আমরা দেখাচ্ছি। ছবিটা ভিজিবল? জি জি, রোগী শুয়ে আছে, রোগী নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে ড্রপলেটস বের হবে যাতে অনেক জীবাণু থাকবে। সেই জীবাণুটা যেন রোগীর মাথার উপরে একটা এক্সট্রাক্টর আছে, এই এক্সট্রাক্ট করে বাইরে যে ওটাকে ট্রিটমেন্ট করবে, হ্যাপা ফিল্টার দিয়ে ট্রিটমেন্ট করে বাইরে ফেলে দিবে। আমার হলো ন্যূনতম এই ফ্যাসিলিটিস টুকুটা চাই। আমার ভেন্টিলেশন সিস্টেম বলতে বোঝায় নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেম, মানে হলো নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেম মানে হলো ওই রোগী, এখন একটু আপনারা দেখুন, এই রোগীর পাশে যদি কোনো ডাক্তার কিংবা নার্স যে তাকে সেবা শুশ্রূষা দিতে থাকে, কোনো ক্রমেই সেই রোগীর থেকে যে ড্রপলেটস কিংবা করোনা ভাইরাস যেটা বের হচ্ছে, সেই ভাইরাসটা ডাক্তার কিংবা নার্সের কাছে যাবে না। এখন ডাক্তার এবং নার্স সম্পূর্ণ নিরাপদ থাকবে। এখন ওই মাথার উপরে যে জিনিসটা বাতাস টানছে, সেটা যদি ওখানে না থাকে তাহলে কি হবে? নিঃশ্বাসের সাথে যে রোগ জীবাণু বের হচ্ছে,
সেই রোগ জীবাণুটা রুমের ভিতরে ছড়িয়ে যাবে, আস্তে আস্তে সেটার সংখ্যা বাড়তে থাকবে, রোগ জীবাণু বাড়তে বাড়তে এখন যোগে এই জায়গায় কোনো ডাক্তার কিংবা নার্স পিপি পরা অবস্থাতেও ঢুকে, তাহলে যে ঘটনাটা হবে কি, পিপি পরা অবস্থা থাকলেও উনি এখন পানির ভিতর ঢুকে গেছে, অর্থাৎ করোনা জীবাণু একেবারে এর ভিতরে ঢুকে গেছেন উনি। সেখানে কোনো মানে একটা করোনা যদি তার ভেতরে চলে আসে তাহলে কিন্তু উনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলো। তার মানে আমার আইসিইউ ফ্যাসিলিটি হোক কিংবা না হোক, যেটা দরকার আছে যে ওখান থেকে, এমনকি এটা কারো বাসা বাড়িতেও হতে পারে, একটা কেবিন হতে পারে, আমার আইসিইউ দরকার নাই, হাসপাতালে কেবিন বেড আছে, সেই কেবিনের সাথে এরকম সাকশন থাকতে হবে, যে সাকশন, এটাকে আমরা ভেন্টিলেশন বলছি। মোর্শেদ খেয়াল করেন যে ভেন্টিলেশন আর ভেন্টিলেটর কিন্তু আলাদা। ভেন্টিলেটর সেট করা থাকে নাকের সাথে তার নিঃশ্বাস প্রশ্বাসে সহযোগিতা করার জন্য, আর নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেম থাকবে তার মাথার উপরে, যেন উনি যে আপনার ড্রপলেটটা ছাড়বে, করোনার যে জীবাণুটা ছাড়বে, সেই জীবাণুটা সেই এক্সট্রাক্টর দিয়ে সাক করে নিয়ে নিবে, এবং এটা যেন বাইরেও না ফেলে। বাইরে ফেললে কি হবে, বাইরে যারা আছে তারা আক্রান্ত হবে। সেজন্য ওখানে হ্যাপা ফিল্টার দিয়ে, ফ্যান এবং হ্যাপা ফিল্টার দিয়ে ওইটাকে ওখানে আটকে অ্যারেস্ট করে তারপরে ফ্রেশ বাতাসটা বাইরে ছাড়বে। তার মানে কি হলো, আমাদের এখানে আইসিইউ না থাকলেও যে কেবিনগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোর সাথে এই নেগেটিভ প্রেসার সিস্টেম, দ্যাট ইজ ভেন্টিলেশন সিস্টেম অ্যাড করে সেটাকে ট্রিটমেন্টের ফ্যাসিলিটি তৈরি করা যায়। এটা না থাকার ফলে আমাদের যে দুর্ঘটনাটা ঘটছে সেটা হলো, এটা না থাকার ফলে সমস্ত রুমের ভিতরে জীবাণু ছড়িয়ে গেছে, এর ফলে যখনই ডাক্তার এবং নার্স ভেতরে যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে। আমি যে কথাটা গত 1 মাস ধরে বলে আসছি, ইভেন আমি বিএমএ কেও, বাংলাদেশ মিলিটারি একাডেমি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ঢুকে তাদের ইন্টারনেটে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি করছি, তাদেরকে বলছি আপনারা যে রুমে ঢুকবেন করোনা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার সময় একটা টিস্যু পেপার নিয়ে ঢুকেন, দরজার নিচে টিস্যু পেপারের ছোট পিসটা ফেলেন, যদি দেখেন যে ভেতরে যাচ্ছে বাতাসটা তার মানে বুঝবেন যে ওখানে নেগেটিভ প্রেসার আছে, যদি ভেতরে না যায় আপনি সেখানে ঢুকবেন না। আপনার যেমন রাইট আছে পিপি দেওয়ার সাপ্লাই দেওয়ার রাইট আছে, ঠিক তেমনি আপনার এটাও রাইট আছে যে আপনি যেখানে যাচ্ছেন আপনি নিশ্চিত না যে সেখান থেকে রোগ জীবাণু আপনার কাছে আসবে, আপনি নিশ্চিত না, যেহেতু নিশ্চিত না আপনি ওখানে ঢুকবেন না। সেজন্য আমি মোর্শেদ সাহেবকে একটু স্মরণ করে দিতে চাই যে আমরা ডাক্তারদের বিপক্ষে না, বরং এই ডাক্তার ভাইয়েরা এটা জানেন না, এটা নর্মালি না জানার কথা, কেননা একটা হসপিটাল ফ্যাসিলিটি, ট্রিটমেন্ট ফ্যাসিলিটি তৈরি করে কিন্তু ইঞ্জিনিয়াররা, আর্কিটেক্টরা, প্ল্যানাররা। সেখানে তাদের প্ল্যানিং এ যদি ভুল থাকে, তাদের ডিজাইনে যদি ভুল থাকে, সেখানে যারা যাবে, এখানে একটা ড্রপলেট কিভাবে ডিসপার্স হচ্ছে সেটা ছবিটা দেখানো হচ্ছে, ড্রপলেট ডিসপার্সের ছবিটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটু সামনে নিয়ে আসেন, একটু বাম পাশে, তাহলে আমরা সবাই দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, ফাইন। রোগীর ড্রপলেট কিভাবে ডিসপার্স হচ্ছে সেটা দেখানো হচ্ছে, এবং সেটা 2 মিটার পর্যন্ত, নিচে লেখা আছে 2 মিটার পর্যন্ত যেতে পারে এই ড্রপলেটটা। তো আমরা গত 1 মাস ধরে এই ডাক্তার ভাইদের, কারণ ডাক্তার ভাই ফ্যাসিলিটি, যেহেতু ফ্যাসিলিটি তৈরি করার জন্য, ফ্যাসিলিটি ডিজাইন করার জন্য আমরা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং প্ল্যানাররা জড়িত, ডাক্তার ভাইয়েরা কোনো ক্রমে জড়িত না, ডাক্তার নার্সরা ওনারা রোগীর শুশ্রূষা দেওয়ার কাজে জড়িত আছেন। সেজন্য আমরা যদি ফ্যাসিলিটিকে ভুল করে বানাই তাহলে কিন্তু তার মানে জীবন দিয়ে মূল্য দিতে হচ্ছে ডাক্তার ভাইদের। সেজন্য আমরা গত 1 মাস ধরে ওনাদেরকে সতর্ক করে আসছি যে প্লিজ এটা টেস্ট করেন। আর আরো একটা বিষয়, এটা তৈরি করা কিন্তু আপনার কাছে আসবো, এখানে আপনার কাছে দুটো প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আপনাকে উত্তর দিতে হবে, কিন্তু আমার সাথে ইঞ্জিনিয়ার কিংশুক আছে, তারা উত্তর দিবে। 2 ডাক্তার চাইলে উত্তর দিতে পারবে, কিন্তু তারা কিংশুর কাছে একটু আসতে চাই। যেমনটি ইঞ্জিনিয়ার হাসমত বলছিলেন যে দীর্ঘ সময় ধরে ওনারা বলার চেষ্টা করছে, তো আপনারাও একটা স্পন্দন একটা কাজ করছে, যেহেতু কিছু হলেই এখন সবার আগে প্রশ্ন আসছে খরচ থেকে আসবে, কে দিবে টাকা? টাকার যখন অবশ্যই একটা জরুরি বিষয়, কারণ সরকারকে অন্যান্য হিসেবের সাথে টাকার হিসেবটা করতে হচ্ছে, আর এটা সরকার জায়গা থেকে হচ্ছে। তো আমরা দেখলাম যে আপনারা অল্প খরচে একটা ভেন্টিলেটর নিয়ে কাজ করছেন, সেটা সম্পর্কে একটু বলেন, কারণ চারিদিকে যখন হতাশা থাকবে তখন আমাদের আশার প্রয়োজন বেঁচে থাকার জন্য।
আচ্ছা, তো আমরা যখন ভেন্টিলেটর নিয়ে কাজ শুরু করি তখন আমরা মানে আমাদের যিনি ডক্টর আছেন, আমাদের টিমে যিনি আছেন ডক্টর সেফায়েত, উনি দেখলেন যে এটা করোনা আক্রমণ করার কিছুদিন আগে থেকে উনি দেখলেন যে বাংলাদেশে আসলে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বা ভেন্টিলেটরের একটি ক্রাইসিস আছে। তো পরবর্তী যখন করোনা ব্যাপকভাবে গ্লোবালি যখন ক্রাইসিস শুরু হলো, করোনা ক্রাইসিস যখন শুরু হলো, তখন এটা আমরা প্রিডিক্ট করতে পারছিলাম যে বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় আমাদের যে পরিমাণ সেবা দেওয়া সম্ভব বা যে ক্যাপাসিটি আছে সেটা আমরা মানে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে এই ক্রাইসিসটি মোকাবেলা করা সম্ভব হবে না। তো আমরা খুব দ্রুত তখন কাজ শুরু করি যেন আমরা খুব দ্রুত এবং কম টাকায়, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে ভেন্টিলেটর গুলো আছে সেই ভেন্টিলেটর গুলো অ্যাটলিস্ট 5 লাখ থেকে 10-12 লাখ টাকা বা আরো বেশি দাম হয়ে থাকে। তো এটা একটা বড় ইস্যু আমাদের দেশের জন্য যে আমরা সব জায়গায় মানে ভেন্টিলেটরটা ইনস্টল করতে পারছি কিনা বা আইসিইউ বেড সংখ্যা বাড়ালেই তো হচ্ছে না, সরঞ্জামের একটি ব্যাপার আছে, একটি বড় ইস্যু। তো আমরা চিন্তা করলাম যে প্রথমে যে ইমার্জেন্সি সিচুয়েশনটাকে যদি হ্যান্ডেল করতে চাই আমরা, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা যদি খুব স্বল্প খরচে এমন কিছু ফিচার সমৃদ্ধ ভেন্টিলেটর আমরা দিতে পারি যেন হচ্ছে অ্যাটলিস্ট আমরা মোকাবেলা করতে পারি বা বেসিক যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা আমরা দিতে পারি। তো আমরা একটু পড়াশোনা করলাম, দেখলাম যে দুই ধরনের ভেন্টিলেটর আছে, নন ইনভেসিভ এবং ইনভেসিভ। তো তখন আমরা দেখলাম যে মোটামুটি যখন একটা রোগীর ক্রাইসিস মুভমেন্টে থাকে তখন তাকে হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া লাগে যেন সে অক্সিজেন ঠিক মতো তার বডিতে প্রবেশ করে। তো সেটা নিয়ে আমরা পরীক্ষা করেছি এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 1 মাসের উপরে হচ্ছে লকডাউন আছে। আমরা এই লকডাউনের সময় যখন আমরা কাজ করছিলাম আমাদের মাথায় সর্বপ্রথম যে চিন্তাটি ছিল সেটা হচ্ছে একদম লোকালি প্রডিউস করা যায় এরকম একটি ভেন্টিলেটর সার্ভিস, যেন আমার অন্য দেশের উপর ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সি যে বিষয়টা, কারণ এখন গ্লোবাল একটা ক্রাইসিস চলতেছে, আমি যদি অন্যান্য দেশের উপর ডিপেন্ড করি সবসময়, যেটা আলটিমেটলি হবে যে আমার অনেক সময় হয়তো আমার ফান্ডিং থাকবে, টাকা থাকবে, আমি ভেন্টিলেটর ইম্পোর্ট করতে পারছি না, অনেক সময় ফান্ডিংও একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। কিন্তু লোকালি প্রডিউস করতে পারলে আমার অনেক রকম সুযোগ সুবিধা আমরা বা অ্যাডভান্টেজ আমরা পাবো। তো ওইখানে আমাদের সবসময় ফোকাস ছিল যে একদম কমপ্লিটলি লোকালি প্রডিউস করা যায় কিনা, এবং মানে এই চিন্তাটার যে অ্যাডভান্টেজ গুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ইম্পোর্টের উপর যে ডিপেন্ডেন্সি সেটা খুবই কমে গেছে, মানে অলমোস্ট মানে নাই বা একদম মিনিমাম যতটুকু লাগে ততটুকু, এবং আমাদের প্রাইস পয়েন্টটা অনেক অনেক কমে গেছে। আপনি জেনে থাকবেন যে মোটামুটি একটা ভেন্টিলেটরের যে দামটা আমি বললাম যে $5,000 উপরে হয় বা 5 লাখ টাকার উপরে হয়, সেখানে আমাদের ভেন্টিলেটরটি আমরা সর্বোচ্চ রিটেল প্রাইস চিন্তা করছি হচ্ছে $550 বা 50,000 টাকার মতো। তো আমার মনে হয় যে একটি ভেন্টিলেটর যেখানে 5 লাখ টাকা সেখানে যদি 50,000 টাকা হয়, প্রায় 10টি ভেন্টিলেটর বা এই সার্ভিসটা চিন্তা করা যায়, তাহলে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আসলে উপকৃত হতে পারে। করোনার আক্রান্ত সবার কিন্তু ভেন্টিলেটর লাগে না, ডক্টর যারা আছেন তারা বলবেন হয়তো এই বিষয়ে, কিন্তু যাদের লাগে তাদের কিন্তু এমন একটা অবস্থা হতে পারে যে ভেন্টিলেটর সার্ভিস যদি দেওয়া না যায় রোগীকে বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাই হচ্ছে আমরা প্রথমে চিন্তা করেছি আমাদের প্রাইস পয়েন্টটা যেন খুবই কম থাকে, যেন আমরা বাংলাদেশ মানে লোকাল কনটেক্সটে বাংলাদেশ থেকে অ্যাফোর্ড করতে পারি এবং সব জায়গাতে। আর আরেকটি বড় ব্যাপার যেটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনটা থেকে হ্যান্ডেল করতে পারি, যেমন একটি ভেন্টিলেটরে অনেকগুলো মুড থাকে, ভিসিএমভি, পিসিএমভি, এসআইএমভি, অনেকগুলো মুড থাকে, কিন্তু সরি মানে সাধারণ দর্শকের জন্য বুঝায় বলেন, এজন্য বললাম বাংলায়। আমি যেহেতু বুঝতেছি না, অনেক বেশি টেকনিক্যাল না গেলেও চলবে, এত বেশি টেকনিক্যাল না গেলেও চলবে। আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে একটি ফুল ফ্লেজ ভেন্টিলেটরে অনেক রকম মোড থাকে যেন সব রকম ক্রিটিক্যাল পেশেন্টকে হ্যান্ডেল করা যায় একদম জেনারেলি। কিন্তু আমরা চিন্তা করেছি শুধুমাত্র এই প্যান্ডেমিক সিচুয়েশনে বা ইমার্জেন্সি বা ক্রাইসিস মোমেন্টে কিভাবে হ্যান্ডেল করা যায়। তো আমাদের একটি মোড নিয়ে আমরা কাজ করেছি, সেটা হচ্ছে ভিসিএমভি, মানে কন্ট্রোল ম্যান্ডেটরি ভেন্টিলেশন, যেটা আর কি কন্ট্রোল অ্যাসিস্ট ভেন্টিলেশন যেটা বলে সেটা। তো এতে করে যেটা হবে যে আমরা একটি নির্দিষ্ট মানে টাইডাল ভলিউম সেট করব, স্পেসিফিক আই একটা রেশিও আছে যে কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেই রেশিওগুলো সেট করব এবং যে বিষয়গুলো লাগে ওই বিষয়গুলো সেট করব, এবং আমাদের ডিভাইসটি
আমাদের ডিভাইসটি ইনভেন্সিভ, আমি বলেছি ইনভেন্সিভ ভেন্টিলেশনে আমাদের অক্সিজেন হচ্ছে বাইরে থেকে নিয়ে দিবে। তো এখানে আমাদের ফুল ফিচারটা যদি আমি দর্শকদের জানাতে চাই। দর্শক আপনাকে একটু আপনি যে ইনভেন্সিভের কথা বলছেন, তো বাংলাদেশে তো প্রায় আমি দেখি, আমরা শুনি প্রায় সব হসপিটালে আইসিইউ আছে। তো হঠাৎ করে কেন এটা ক্রাইসিস হলো? এই হসপিটালগুলোতে কি এই ধরনের কোনো ভেন্টিলেটর ছিল না? আমি বুঝতে পারছি এখন ক্রাইসিস আমাদের আরো বেশি লাগবে। জি জি, আচ্ছা বাংলাদেশে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে মোটামুটি 1200 ভেন্টিলেটর আছে, বা ভেন্টিলেটর না ঠিক 1200 আইসিইউ বেড আছে সারা বাংলাদেশে, সরকারি এবং বেসরকারি হসপিটাল মিলিয়ে 1200। তো এই 1200 বেড প্রত্যেক হসপিটালে দেখি রোগী ঢুকলেই তাকে আইসিইউতে নেওয়া হয়, তাকে সবকিছু দেওয়া হচ্ছে। তো তার মানে এখানে কোনো আইসিইউ মানে ওখানে ভেন্টিলেটর ছিল না? আমি জাস্ট কিউরিয়াস। না সেটা তো হয়তো কিংশুক বলতে পারবো কিনা আমি জানি না, সেটা মোর অফ প্রশ্নটা একটু আবার করবেন, আমি বোধহয় বুঝতে পারিনি আপনার ঠিক প্রশ্ন। না, আমি বললাম যে বাংলাদেশে তো সব হসপিটালে, সব প্রাইভেট ক্লিনিকেও আইসিইউ আছে, রোগী গেলেই তাকে আইসিইউতে দেওয়া হয়, তারপর বড় একটা বিল দেওয়া হয় যে বিকজ অফ আইসিইউ। আমার প্রশ্ন হচ্ছে যে এই হসপিটালগুলোতে অ্যাটলিস্ট কি এইরকম ভেন্টিলেটর ছিল না? কারণ এখন দেখতে পাচ্ছি কোনো জায়গায় নাই, শুনতে পাচ্ছি যে কোনো জায়গায় আইসিইউ নেই। আমি যতটুকু জানি এই ব্যাপারটাতে, যে ঢাকা মেডিকেল কলেজের কথা যদি আমি বলি, সেখানে যেটা হয় যে প্রতিদিন সবগুলো বেড হচ্ছে ফুল থাকে, এবং নতুন যে পেশেন্ট যারা হচ্ছে আইসিইউ বেড বা আইসিইউর প্রয়োজন হয় তাদের হচ্ছে নাম রেজিস্টার করা হয়, এবং কেউ একজন যখন বের হয়ে যায়, তখন যখন সিট খালি হয়, তখন ওই রেজিস্টার যে লিস্টটা থাকে যাদের যাদের লাগবে, তাদের থেকে একজনকে হচ্ছে সেই ভেন্টিলেটর সার্ভিসটা দেওয়া হয়। মানে ইন জেনারেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গোয়িং ব্যাক টু ডক্টর চৌধুরীর কথা। উনি বললেন আইসিইউ যে ডেফিনিশনটা দিলেন, একজন পালমোনারিস্ট, একজন নার্স, একজন কার্ডিওলজিস্ট, একজন রেসপিরেটরি ডক্টর, এরকম যে একটা ফুল টিম থাকবে অ্যাকর্ডিং টু দ্য আইসিইউ ডেফিনিশন। তো তার মানে বাংলাদেশের কোনো আইসিইউ এই ক্রাইটেরিয়া ফুলফিল করে না। Dr. Chaudhary, I wanted to hear from you. Thank you. Kinshuk, that's a very encouraging, excellent improvement. এখন তোমার যদি $500, আপনার যদি $500 মধ্যে যদি ভেন্টিলেটর দিতে পারেন, it is unbelievable এবং unheard of, এবং আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনারা পুরো আমেরিকাতে অনেক ব্যবসা পাবেন, অনেক এক্সপোর্ট হবে। কারণ আমেরিকাতে আমরা উই আর স্পেন্ডিং 25 মিনিমাম বিফোর করোনা ভাইরাস ক্রাইসিস, এখন এটা 50,000-এ যাচ্ছে। আমি আবার চিটং মেডিকেল অ্যাসোসিয়েশনেরও আমি ডিপার্টমেন্টাল সেক্রেটারি, বাট আমাদের চিটং মেডিকেল থেকে আমরা কোভিড সিচুয়েশনের আগে আমরা 2টা ভেন্টিলেটর দেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম চিটং মেডিকেল কলেজকে। একটা ভেন্টিলেটরের কস্ট আমরা ধরেছিলাম ওখানে $20,000 করে। হ্যাঁ, তো আমরা কিনে আমরা ডোনেট করার কথা ছিল চিটং মেডিকেলকে। যাই হোক, আপনি যদি $500 করেন তাহলে তো এখানে একটা জিনিস আমি একটু মেনশন করতে চাই, ফুল ফ্লেজ ভেন্টিলেটর গুলোতে আমি যেটা আগেও একবার বলেছি যে অনেকগুলো মোড থাকে বা অনেক রকম সাপোর্ট থাকে। আমাদের হচ্ছে শুধু একটি মোড বা সিএমভি মোড। তো এখানে মধ্যে ভেন্টিলেটর তো অনেকগুলো মোড থাকে, সিএমভি, এসআইএমভি মোড, যেটা আপনারা যেটা করছেন সেটা হচ্ছে সিএমভি কাজটা কি আমার ভিসিএমভি মোড কি আমরা এক্সিস কন্ট্রোল ভেন্টিলেশন, যেটা সেটা হচ্ছে যে ভেন্টিলেটরে আমরা ঢোকায় দিচ্ছি পেশেন্টকে, পেশেন্টের অ্যাসিস্ট কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট দিবে পেশেন্টকে। পেশেন্ট যদি নিজে ব্রিথ নিতে পারে ওটা পেশেন্ট নিজে ব্রিথ নেবে, পেশেন্ট যদি নিজে ব্রিথ না হয় একটা সার্টেন অ্যাপনিয়া, আমরা বলি যে সার্টেন পজের পরে ধুম করে মেশিনটা ব্রিথ করবে, কারণ মেশিনটা তখন সেন্স পাবে যে এত সেকেন্ড যদি পেশেন্ট ব্রিথ না করে আমার নিজেরই পেশেন্টকে ব্রিথ করাতে হবে। আমরা ট্রিগার ব্রিথিং এর যে সিস্টেমটা, ট্রিগার ওইটা আর কি, ট্রিগারটা আর কি। আর হচ্ছে এসআইএমভি, যেটা সেটা হচ্ছে যে ওইটা কন্টিনিউয়াসলি মেশিনই কন্টিনিউয়াসলি করতে থাকবে কাজটা। এই মুহূর্তে কোভিড পেশেন্টের ক্ষেত্রে এই একটা মুডে ওরা এখন ইউজ করছে, যেটা মোস্ট অফ দ্য টাইম আর কি, সেটা হচ্ছে কিংশুকরা যেটা ইয়ে করছে। তো কথা হচ্ছে যে ভেন্টিলেটর যেটা হচ্ছে অস্বাভাবিক একটা সেন্সিটিভ, মোস্ট সেন্সিটিভ ইকুইপমেন্টস ইন দ্য মেডিকেল হিস্ট্রি। এখন
এখন এই যে ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টগুলোর তো একটা কোয়ালিটি কন্ট্রোলেরও ব্যাপার আছে। কারণ এখন আমি আমার বাবা বা মাকে ভেন্টিলেটর দিলাম, দেওয়ার পরে এসিস কন্ট্রোলে মানে একটা নির্দিষ্ট পজে এটা একটা ব্রিদিং দেওয়ার কথা, যদি ব্রিথটা না দেয় তখন দেখা যাবে যে আমার পেশেন্টের কমপ্লিটলি অক্সিজেন লো লেভেল হয়ে যাবে। অক্সিজেন লো হয়ে আমি আসলে পেশেন্টকে কিল করছি ভেন্টিলেটরে দিয়ে। কারণ কারণ যদি আপনাদের জন্য কিছু প্রশ্ন চলে আসছে। আচ্ছা, আমি আরেকটু ইন্টারাপ্ট করব, আমি একটু কথা বলতে চাই। আমরা আমাদের ইন হাউসে আমরা বেশ কিছু টেস্ট চালিয়েছি এবং আমরা প্রায় চারজন পেশেন্টের উপরে দীর্ঘক্ষণ সময় ধরে টেস্ট চালিয়েছি, মানে আমাদের হিউম্যান ট্রায়ালও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আমরা মোটামুটি কনফিডেন্ট এই ব্যাপারে যে আমরা আমাদের যে মেশিনের যে ফেল সেভ বা এই ধরনের যে প্রবলেমগুলো থাকতে পারে সেই প্রবলেমগুলো থেকে অলরেডি আমরা অনেকখানি উঠে এসেছি এবং এই ধরনের কোনো সমস্যা আমাদের এই পর্যন্ত ওভাবে নেই। আচ্ছা, গুড। আমার একটা প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নগুলো বের করি। প্রশ্নগুলো উপরে চলে গেছে কমেন্ট সেকশনে। একটা প্রশ্ন আসছে ডাক্তারদের জন্য, একটা প্রশ্ন আসছে ইঞ্জিনিয়ারদের জন্য। সো কার আগে উত্তর দিবেন এটা ঠিক করে। ডাক্তারদের জন্য প্রশ্ন হচ্ছে কি, শাকিলা মালিক উনি করেছেন যে ভ্যাকসিন কখনো আসবে আমরা শুনতে পাচ্ছি, এটা কি সত্যি? আর 2024 সাল পর্যন্ত যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, এটাই বা কতটুকু সত্যি? এটা দুই ডাক্তারের জন্য। আর দুই ইঞ্জিনিয়ারের জন্য প্রশ্ন হচ্ছে ভেন্টিলেশনের মাধ্যমে দূষিত বাতাসটি নিয়ে কোথায় ফেলা হবে? তো কোন গ্রুপ আগে উত্তর দিবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার? আমি সদীপ সাহেব, আমি কোশ্চেনটা দেই। জি জি। ভ্যাকসিন আরেকটা কি জানো, কি ভ্যাকসিন সাথে আরেকটা ভ্যাকসিন এবং স্ট্যানফোর্ড একটা মানে স্টাডিতে বলেছে 2024 সাল পর্যন্ত সোশ্যাল ডিসটেন্স, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল ডিপার্টমেন্ট বলেছে 2024 সাল পর্যন্ত সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি নিজে খবরটি পড়ছিলাম। ওকে, প্রথম আমি ভ্যাকসিনের কথা বলি। ভ্যাকসিন নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট বাই দিস টাইম অনেক হয়ে গেছে আর কি। তো কতগুলো 3টা ভ্যাকসিন এখন ফেজ 1 ট্রায়াল আছে, আরো কতগুলো ভ্যাকসিন সেপ্টেম্বরে ফেজ 1 ট্রায়াল যাবে। তো ইট ইজ প্রোগ্রেসিং। আমি অপটিমিস্টিক আনসার দেই, বলা হচ্ছে যে 1 বছর থেকে 18 মাস ইজ টোটালি অপটিমিস্টিক, যদি সবকিছুই অ্যাকর্ডিং টু দ্য প্রসেস চলে তাহলে আমরা পাবো। কথা হচ্ছে যে মেন কথা সে আমাদের ভ্যাকসিন হলো, আমরা ভালো একটা ভ্যাকসিন হলো, মেন কথা হচ্ছে যে বাংলাদেশ পাবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো পাবে। ভ্যাকসিন হলো, ভ্যাকসিন হওয়া মানে এই না যে আমরা সব বেঁচে গেলাম। ভ্যাকসিন হওয়া মানে যে লোকগুলো পেলে কিনা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা অ্যাফোর্ডেবল কিনা এবং পাবে কিনা। তো অপটিমিস্টিক ভ্যাকসিন হয়তো 18 মাসের মধ্যে হবে বা তার আগেও হতে পারে, কারণ কিছু কিছু প্রসেস কাটশট করা হচ্ছে। আর যে টেকনিকগুলো এখন ইউজ করা হচ্ছে তো খুব মডার্ন টেকনিক, তো আমার পিটি মাস অপটিমিস্টিক হয়তো হয়ে যাবে যদি মেজর কিছু প্রবলেম মানে হচ্ছে যে মিউটেশন না হয় আরো ভাইরাসে, তাহলে হয়তো মানে ভাইরাস এইচআইভির মতো যদি মিউটেশন না ভ্যাকসিন হয়ে যাবে। নাও সেকেন্ড পার্ট, যে বাংলাদেশ পাবে কিনা। বাংলাদেশ পাওয়ার জন্য কতগুলো গাইডলাইন আছে, যে দেশগুলো সবচেয়ে বেশি এফেক্টেড, যেরকম সেই ইউএসএ বেশি এফেক্টেড, সেখানে হচ্ছে স্পেন, থার্ড হচ্ছে ফ্রান্স। তো এই কান্ট্রিগুলো প্রায়োরিটি আগে আসবে, কারণ এখানে বেশি মোর ভালনারেবল। এই স্কেল যদি আপনি দেখেন, ওই বাংলাদেশ কিন্তু অনেক অনেক নিচে, কারণ ওখানে ইনফেকশন রেট কম। আপনি যদি পার্সেন্টেজ আসেন 0.001 তো এরকম হবে। তো বাংলাদেশ পাবে, কিন্তু হয়তো অনেক কম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হু উইল প্রোভাইড দ্য ফান্ড, কারণ এগুলো তো ফ্রি না। জনসন বলেছে যে 1 বিলিয়ন ডোজেস ফ্রি দেবে যদি ওদেরটা হয়। যদি মডার্নারটা হয়, মডার্না বলেছে 4 মিলিয়ন ফ্রি দেবে, বাকিগুলো কিন্তু কিনতে হবে। একটা ডোজের প্রাইস WHO এস্টিমেট করছে $10। এখন $10 যদি হয়, আমাদের পৃথিবীতে টোটাল পপুলেশন হচ্ছে 7 বিলিয়ন বলে, এম আই রাইট? 7 বিলিয়ন or 700 বিলিয়ন? 7 বিলিয়ন total population. তো বাংলাদেশ বোধহয় অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন স্কেলে নাম্বার 5। এখন সে ধরেন 700 বিলিয়ন না হোক, আমাদের 80% হলে ধরেন 6 বিলিয়ন বা 5 বিলিয়ন ডোজেস আমাদের দরকার।
এখন 1 বিলিয়ন দিলাম আমরা ফ্রি, আর 4 বিলিয়ন টাকা কে দেবে? 4 বিলিয়ন টাইম 10, তার মানে 400 বিলিয়ন। তো এই টাকাটা কে দেবে? এই টাকাটা তখন মেম্বার কান্ট্রি থেকে আসে, এসে কিনে তখন WHO গাভীর থ্রোতে দেয়। তো দ্যাট উইল টেক, এখন ওকে, তো সে ধরেন ভ্যাকসিনে হলো, টাকাও আমাদের হলো, রাইট? আমাদের টাকা হলো, গাভীও রেডি দেওয়ার জন্য। এখন আমাদের সাপ্লাই আছে কিনা, আমরা কি ওই 4 বিলিয়ন ডোজেস তৈরি করতে পারবো কিনা? That's a big thing. That's a big issue. That's a very big question. তো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, হোক যে এটা হবে সেটি আমরা এখন ধরে রাখি, বাকিগুলো এখন কাজ হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আই এম কামিং টু সেকেন্ড কোশ্চেন, সোশ্যাল ডিসটেন্স। আমরা কখন এই সোশ্যাল ডিসটেন্সটা বন্ধ হবে, এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে। স্ট্যানফোর্ডের যে রিপোর্টটা আসছে, দ্যাট ইজ ট্রু। ওনারা বলেছেন বেসড অন দ্য ভেরি স্মল স্টাডি, যে দেখা গেছে 80% অফ দ্য পিপল ওখানে ইনফেক্ট জানে না। এখন যদি আর বাকি না 80% আর 4%, তো এখন 4% পিপল ওদের অ্যান্টিবডি আছে, তাহলে 94% পিপল অ্যান্টিবডি নাই, তার মানে ওরা স্টিল লাইভ, ওরা আনপ্রোটেক্টেড। এখন যদি আপনি হঠাৎ করে সোশ্যাল ডিস্টেন্স উঠিয়ে দেন, then 95% people will be re-exposed. So that will be again a big mass. তো এই জন্য স্ট্যানফোর্ডটা বলেছে। কিন্তু WHO এবং US গভর্নমেন্ট এবং অন্যান্য কান্ট্রিগুলো করছে কি, এখন অ্যান্টিবডি টেস্ট, ব্লাড টেস্ট করা হচ্ছে, ব্লাড টেস্ট করে দেখবে যে কাদের ইমিউনিটি আছে, কাদের ইমিউনিটি নেই। ইমিউনিটি মানে যারা এই ভাইরাসে এক্সপোজ হয়েছে, অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এরা প্রোটেক্টেড। এখন প্রোটেক্টেড কিনা আমরা কিন্তু জানি না, আমি ওটা বলার প্রোটেক্টেড কিনা আমরা এখন জানি না, কিন্তু ধরা হচ্ছে যে সে ওটা প্রোটেকশন আছে। তো এখন সেকেন্ড ফেজে রিওপেনিং এর আগে WHO চাচ্ছে যে সবার ব্লাড টেস্টটা করে কনফার্ম হওয়া কত % মানুষের মধ্যে এই ডিজিজটা আছে, ভাইরাসটা আছে। যদি দেখা যায় যে সে ধরেন 70% বা 60% পিপল অলরেডি হ্যাভ দিস ইমিউনিটি, তখন রিওপেন করলে বাকি 30% পিপলকে সেভ করা যায়। তো হঠাৎ করে যদি এটা রিওপেন করা হয়, ইট গোনা বি সেকেন্ড ওয়েভ এবং দ্যাট গোনা বি এ বিগ ডিজাস্টার। তা আমার মনে হয় নেক্সট ফিউ উইকস বা মান্থের মধ্যে আমরা একটা সলিড আইডিয়া পেয়ে একটা গ্রাউন্ডে আসতে হবে। ইঞ্জিনিয়ার হাসপাতাল অনেকক্ষণ আগে আপনার কাছে প্রশ্নটা এসছে, এটার উত্তর যদি কিছু যদি চাই দিতে পারে, যে ভেন্টিলেশনের মধ্যে যে দূষিত বাতাসটা আসবে সেটা কোথায় ফেলা হবে। তার মানে হাসপাতালগুলোর পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন পড়ে এবং তারা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে কাজ করে, আমি যদি ভুল না বুঝে থাকি। আচ্ছা, মোর্শেদ হাসিব হাসান, আমি একটু বলে নিই, যখন এটা ভেন্টিলেটর হবে, শেষে যখন আর থাকবে, তখন এটা হলো কিংসুক ভাইয়ের, যেটা হলো নাকে অক্সিজেন সাপ্লাই দেয়, ভেন্টিলেটর, এটা অক্সিজেন সাপ্লাই দেয়। আর শেষে যদি এন থাকে ভেন্টিলেশন, তাহলে এটা কিন্তু আমার কাছে চলে আসবে, এটা হলো এক্সস্ট বের করে দেয়। ভেন্টিলেটর আর ভেন্টিলেশন, এটা হ্যাঁ, এটা মানে জানার জন্য, এবং এটার জন্য সরি যদি ছবি দেখাতে না, এই যে ভেন্টিলেটরের ছবি হলো এটা। আচ্ছা যাক, ওর দেখে ফেলেছে ভেন্টিলেটরের ছবি। এই যে মানুষের পাশে যে ওই পাশে যেটা আছে সেটা ভেন্টিলেটর, এটা। আচ্ছা, ভেন্টিলেশনের এক্সস্টটা কি হবে? সে এক্সস্টটা অবশ্যই হ্যাপা ফিল্টারের মাধ্যমে ট্রিটমেন্ট করে, তার মানে ওখানে থেকে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো হ্যাপা ফিল্টারে আটকে ফ্রেশ বাতাসটা বাইরে ফেলে দিতে হবে। আর টাইম টু টাইম ওই হ্যাপা ফিল্টারটাকে একেবারে পুড়িয়ে ফেলতে হবে। এখন এই হ্যাপা ফিল্টারটা নর্মালি 1 বছর পর্যন্ত চলে। এখন এই কোভিড চলে গেলেই কি করবো, এটা খুলে হ্যাপা ফিল্টারটাকে একবারে হিন্দুদের মৃত দেহ পোড়ানোর মতো করে পুড়িয়ে ফেলতে হবে। এটা সহজ, এটা ম্যান্ডেটরি। সেজন্য এই হ্যাপা ফিল্টার নিয়ে কিন্তু আজকে গতকালকে অনেক চাহিদা হয়েছে, যে এক্সস্ট ফ্যান সাথে হ্যাপা ফিল্টার। এই আমার মনে হয় কোশ্চেন আনসারটা দেওয়া হয়েছে। আমি আপনার সাথে একটু অ্যাড করি কৌশিক, আপনি যাওয়ার আগে। আমাদের ল্যাবগুলোতে, আমরা তো বিসিএল ফ্রি ল্যাবগুলোতে কাজ করি, তো এখানে এই ডেঞ্জারাস প্যাথোজেনগুলো নিয়ে কাজ হয়। তো এখানে আমরা যেটা করি যে ওই হেপা ফিল্টার করে ক্লিয়ার বাতাসটা আবার বাইরে সার্কুলেট করে দেয়। তো
ওটা একদম টোটালি ফ্রি, ওর মধ্যে কোনো আঘাত দেয় না। আর এই হেপা ফিল্টারগুলোর একটা শেলফ লাইফ আছে, ওই লাইফের আগে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার যারা আছে ওরা চেক করে, রেগুলারলি আসে চেক করে এমনকি এক্সপায়ার হওয়ার আগে। যদি দেখে অনেক সময় বিকজ অফ দিস দ্য রিস্ক আর আগের সরিয়ে ফেলে নষ্ট করে এই পুড়িয়ে ফেলে আর লোকে আসতে দেয়। তো যদি এই হেপা ফিল্টার ইউজ করা হয় ইয়ার টোটালি পিওর, কোনো ভয় নেই। ওকে না কৌশিক? জি আমি জি আমরা যখন ভেন্টিলেটর ডিজাইন করেছি তখন আমাদের এই কনসেপ্টটা ছিল যে যারা হয়তো কোভিড পেশেন্ট, তো তারা যখন ব্রিথ আউট করবে তখন তাদের যে জার্ম সহ বা যে ইয়ারটা থাকবে ওটার কি হবে। তো আমরা আমাদের ইন সিস্টেম ফিল্টার সিস্টেম রেখেছি যেন ওই বাতাসটা পাশের আরেকজন রোগী বা আশেপাশে যারা আছেন তাদের কাছে না যায়। আমাদের হোল সিস্টেমে আমাদের ডিভাইসটিতে এটা ইমপ্লিমেন্ট করা আছে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নাই কোনো, যে ওই ব্রিথ আউটের বাতাসটা হয়তো আরেকজনকে ইনফেক্ট করবে কি করবে না। আচ্ছা, আমি এখানে আপনাদের নেগেটিভ প্রেসার ভেন্টিলেটরের ব্যাপারে আমার হসপিটালে আমি দুটো জিনিস দেখাতে চাচ্ছি। আমি দুইটা জিনিস দেখাবো। এইটা হচ্ছে যে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে আমাদের সরি আমি ঠিক জানি না, ব্ল্যাক দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পেছনে লুভার দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এই যে লাইটের পাশে যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের নেগেটিভ প্রেসার। ওকে, আমরা এটা হচ্ছে নেগেটিভ প্রেসার, দিস ইজ 1, এবং এটার জন্য হচ্ছে আমাদের সুইচ হচ্ছে এখানে আমাদের সুইচটা, এটা দিয়ে ওই যে যেটা বললেন হ্যাপা ফিল্টার দিয়ে আমরা যেটা করছি, এটা হচ্ছে প্রথম, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এবং সেকেন্ড জিনিসটা, এটা আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে অ্যানাদার নেগেটিভ প্রেসার আমাদের ইয়ের জন্য আমরা ইউজ করি এখানে, এবং এটাও এই নেগেটিভ প্রেসার তৈরি করে আর কি। এই দুটো জিনিস আমরা এখানে খুব ইউজ করি, বাট মেইনলি আমরা যেটা ভেন্টিলেটর উপরে আমাদের হ্যাপা ফিল্টার দিয়ে যেটা যাচ্ছে সেটাই হচ্ছে মেইনলি জিনিসটা। আর ভেন্টিলেটর ব্যাপারটা হাসানুজ্জামান স্যার যিনি যেটা বলছিলেন যে ভেন্টিলেশন, হ্যাঁ ভেন্টিলেশন আর ভেন্টিলেটর, অ্যাবসলিউটলি হি ইজ রাইট। উনি খুব ইয়ে করেছেন, দুটো জিনিস কমপ্লিটলি আলাদা। ভেন্টিলেশন আপনার যে কোনো কোভিড রোগীকে জন্যই রাখতে হয়। কোভিডের 95% কোভিড পেশেন্ট they get better by themselves, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন রিসেন্টলি আমাদের অনেকগুলো আপডেট এসছে। এখন আমাদের আমেরিকাতে আগে আপনার জিই থেকে শুরু করে ইভেন টেসলা কোম্পানি ওরা ভেন্টিলেটর বানানো কথা বলছিল, ওরা বলছিল যে ওরা ভেন্টিলেটর বানানো শুরু করবে, কিন্তু রিসেন্ট ট্রিটমেন্ট আপডেট হওয়াতে এখন আমরা যেটা বলছি যে রোগীদেরকে আর্লি ইন্টিউবেশন করলে এটা উল্টো আরো খারাপ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভেন্টিলেটরে যখন রোগীকে দিচ্ছি, আমাদের ভেন্টিলেটরের ডেথ রেট 70 to 80% হয়ে যাচ্ছে। এখন আমরা ভেন্টিলেটরের বদলে আমরা আস্তে আস্তে যেটা চিন্তা ভাবনা করছি সেটা হচ্ছে যে অপটিফ্লো একটা অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন অথবা নন রিব্রিদার যেটা হাই ফ্লো অক্সিজেন, এগুলো দিয়ে আমরা এখন রোগীকে ইয়ে করছি। ভেন্টিলেটরে কখন দেওয়া হয়? যখন রোগী নিজের শ্বাস নিজে নিতে পারে না, যখন তার অক্সিজেন লেভেল অনেক লো হয়ে যায়, তখন ভেন্টিলেটর দেওয়া হয়। আমেরিকাতে আর্লি ট্রিটমেন্টে ছিল অনেকটা ওই আমরা চায়না এবং ইটালির স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা এই কাজগুলো করছিলাম, কিন্তু এখন আমরা লেস এন্ড লেস পিপলকে ভেন্টিলেটরে দিচ্ছি। এখন চায়না এবং ইতালির ওটাতে ছিল একদম অনেক ডেটা ছিল না আমাদের হাতে। এখন অনেক এই ডিজিজটা অনেক পুরো জানা যায়নি, অনেকটা জানা গেছে। তো যে জন্য ওভার টাইম অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেরকম এই যে মেডিসিন যেগুলো ইউজ করা হচ্ছে, যে অনেক পার্সোনাল প্রোটেকশন অনেক চেঞ্জ করা হয়েছে। আমি যদি একটা জিনিস দেখলাম যে কালকে থেকে পড়ছিলাম, ওই সেলুনের যে ক্যাপটা ইউজ করে না মাথায় চুল শুকানোর জন্য, ওটাকে এখন ভেন্টিলেটর হিসেবে ইউজ করার চিন্তা করছে গভর্নমেন্ট।
আমার কাছে গুড আইডিয়া, কারণ যে শর্টেজ আছে সেলুনে বহু আছে, তো ওগুলো এনে ইজিলি কনভার্ট করা যায়। তো মোস্তাক ভাই দেখাচ্ছে আমি এখন হসপিটালে, তো আমার সবকিছু আমার হাতে। দ্যাটস গুড। আচ্ছা, আমরা একটা কমেন্ট একটু নিয়ে নেই। কমেন্টটা নিলে হয়তো আপনারা আর কিছু কথা অ্যাড করতে পারবেন। যে একজন দর্শক উনি বলেছেন, ইন বাংলাদেশ ভেরি লেস এক্সপার্ট ইন অপারেটিং ভেন্টিলেটর, do you guys think we have sufficient expert in Bangladesh in operating ventilator during critical situation? অ্যাজ এ ফিজিশিয়ান এবং আমার বাংলাদেশি অরিজিন ফিজিশিয়ান হিসাবে এখনো পর্যন্ত আমার সাথে আমার বন্ধুদের সাথে সবসময় প্রতিদিনই কথা হয়। অবশ্যই ওনার যে কনসার্ন, এটা নিয়ে আমরাও আমেরিকাতে যারা আছে আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশে সেই পরিমাণ স্পেশালিস্ট এবং সেই পরিমাণ সাপোর্ট সিস্টেম এখনো নেই, যার জন্য কিংশুকের মতো ব্রিলিয়ান্ট ছেলেদেরকে এই 2020-তে এসে ভেন্টিলেটর তৈরি করার করতে হচ্ছে। তার মানে আমরা আসলে অনেক পিছনে ছিলাম। ইভেন চিটং মেডিকেল কলেজের কথাই ধরি, আমি চিটং মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট, 1997-এ আমি পাশ করেছি চিটং মেডিকেল কলেজ থেকে। আমি যখন পাশ করি তখন চিটং মেডিকেল কলেজে অনলি 2টা মাত্র ভেন্টিলেটর ছিল। চিটং মেডিকেল কলেজের রোগী থাকে 5000-এর উপরে, এবং চিটং মেডিকেল কলেজে আমাদের একটা কথাই ছিল, কারোর যদি চেস্ট ওপেন করতে হয় তাহলে ওই পেশেন্ট আর বাঁচবে না চিটং মেডিকেল কলেজে। কারো চেস্ট ওপেন করতে হলে তখন আমরা ওই পেশেন্টকে ঢাকা মেডিকেল কলেজে পাঠাতাম। তো এখন আমরা যে চিটং মেডিকেল কলেজের অ্যালামনাই, আমরাই চিন্তা করছিলাম যে কোভিড এর আগে আমাদের একটা মিটিং হচ্ছিল যে চিটং মেডিকেল কলেজে আমরা another 2 ভেন্টিলেটর আমরা ডোনেট করব। শুধু ডোনেটই না, এই ভেন্টিলেটরকে মেনটেন করার জন্য যে সাপোর্ট সিস্টেম আমরা ওইটাও পে করব, আমরা চিটং মেডিকেল কলেজ অ্যালামনাই আমেরিকাতে যারা আছি। তো ভেন্টিলেটরের অবস্থা খুবই, মানে আমি যেটা, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, ভেন্টিলেটরের দিকে বাংলাদেশের চিন্তা মানে না করে মানে আমি বলবো যে ওই 95% পিপলকে সেভ করা যায় কিভাবে, ওইটা আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত অন টপ অফ দ্য ভেন্টিলেটর। সদীপ সাহেব, আমি এটা যদি আপনি কিছু না বলতেন, আমি এটাকে কিন্তু অন্যভাবে দেখছি। যেটা হচ্ছে যে বাংলাদেশ সব মেডিকেল কলেজে কিন্তু এই প্রিপারেডনেস এর একটা কোর্স আছে, রাইট? সব ইমার্জেন্সি ডক্টররা কি করবে কাজ করবে সেখানেও কোর্স আছে। তো এই ভেন্টিলেটর অপারেটর ইউজ করতে পারে না, এটা তো টোটালি আনএক্সপেক্টেড, এবং আমাদের টোটাল সিস্টেম এবং মেডিকেল কলেজের কোর্সের তো আমি বলবো এটা নট আপ টু ডেট। ভেন্টিলেটর ম্যানেজ করার মতো লোক আছে, অবশ্যই আছে, না সেটা আমি বলিনি, আমি বলছি আছে লোক কিন্তু খুবই কম। না আছে, অবশ্যই আছে, ভেন্টিলেটর ম্যানেজ করার মতো লোক অবশ্যই আছে বাংলাদেশে, কিন্তু ভেরি ফিউ, আমি ওইটাই বলতে চাচ্ছি, খুব অল্প। সেটা হতে পারে যেহেতু মেশিন ইঞ্জিনিয়ার হাসপাতালের কাছে আসতেছে। আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার, মানে অবকাঠামোগত দুর্বলতার গুলো কেন হয়? আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং অনেকগুলো ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছেন, শুধু মেডিকেল ইন্ডাস্ট্রি না, সেই জায়গাটায় আসলে আপনার অভিজ্ঞতাটা কি? এটা কি আমরা মানতে চাই না? খুবই খারাপ। একটা আমাদের ভিতরে চরম গোড়ামি আছে কিংবা গোয়ার্তুমি আছে। একটা উদাহরণ দিয়ে বলি যে বসুন্ধরা কনভেনশন হলে যে 5000 বেডের হাসপাতাল তৈরি হচ্ছে, সে হাসপাতালে যেখানে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেমটা ম্যান্ডেটরি, ওখানে তৈরি করা ম্যান্ডেটরি ফর দ্য সেফটি অফ ডক্টর অ্যান্ড নার্স অ্যান্ড ল্যাব পিপল, তাদের জন্য দরকার, এবং যারা একটু কম ইনফেক্টেড হয়েছে সে সমস্ত পেশেন্টের জন্য দরকার। এটা এখন পর্যন্ত ভেবেই ডিজাইনের ভিতরে আনাই হয়নি, চিন্তাই করা হয়নি। তার মানে কি হলো, আগামী 27-28 তারিখের দিকে উদ্বোধন হবে, অথচ ডিজাইনের ভিতরে একটা বড় অংশ নাই। আমরা ঠিক একইভাবে বলবো, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং একটা টোটাল ফিল্ড, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সবার একটা বিল্ডিং এ কি হচ্ছে, শুধু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কাছে ড্রয়িং পাওয়ার পরে বিল্ডিং কমপ্লিট করে ফেলা হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোনো ইনভলভমেন্টই নাই।
এই ভেন্টিলেশন সিস্টেমটা ডিজাইন করবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দেখবেন যে ওখানে সিভিল ইঞ্জিনিয়াররা, এটা একটু বলেই নেই, পিডব্লিউডি অধিকাংশ ক্ষেত্রে যে ঘটনা হয়, বিল্ডিং হয়ে গেছে কি সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন কমপ্লিট করে বিল্ডিং হয়ে গেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার নাই। এটা ঘটনাটা হলো, এটা একটা মানে অসৎ দিক নির্দেশ করে। যেমন গভর্নমেন্ট সেক্টরে কনসালটেন্ট নিয়োগ করার কোনো অলমোস্ট বলা যায় কোথাও বিধান রাখেনি অলমোস্ট। এর পিছনে কারণটা কি? এর ভিতরে কারণটা একটা ভাগ বটরের ইস্যু আছে, সহজ কথা বলে একটা ভাগ বটরের ইস্যু আছে। যে কারণে কনসালটেন্ট নিয়োগ করলে আমার ভাগে থাবা বসাবে কিংবা আমাকে ভাগটা পুরোটা করতে দেবে না। সেজন্য আমি চাই যে কনসালটেন্ট ছাড়াই আমি জল ঘোলা রেখে কাজ করতে, সহজ কথা, স্বচ্ছতা চায় না, জল ঘোলা রেখে কাজ করতে চাই। এই ঘটনাটা ঘটে সব জায়গাতে, সব হাসপাতালে। আপনি দেখবেন যে কোন হাসপাতাল ডিজাইন হচ্ছে, কমপ্লিট হচ্ছে কি, এইচভ্যাক সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনারা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছেন। আমার এখানে ডাক্তারদের ধরা শুরু করছে, কিসের ডাক্তারদের আক্রান্ত হওয়া শুরু করছে, কেন? ভেন্টিলেশন সিস্টেম নাই এটার। সো এই জিনিসগুলো, যেমন গতকালকে যে টকশোতে এসেছিলেন হেলথ ডিরেক্টর, তিনি এটা জানতেনই না যে ওখানে ভেন্টিলেশন সিস্টেম ডিজাইন করা হয়েছে কি না। আজকে খোঁজ নিলাম একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে, যে ইঞ্জিনিয়ার গতকালকে আমার কাছ থেকে ফোন পাওয়ার পরে আমি সমস্ত ডকুমেন্ট যখন দিয়েছি, উনি মিনিস্ট্রিতে খোঁজ নিয়েছেন, মিনিস্ট্রিতে বলছে যে এটার জন্য খরচ নাই, তাই বলে নেগেটিভ করে মাইনাস করে বাদ দিয়ে দিয়েছে। দেখেন, এই ভেন্টিলেশন সিস্টেম যেটা ডাক্তার এবং নার্সদেরকে বাঁচাবে, সেটা কিন্তু বাদ হয়ে আসছে, নেগেটিভ হয়ে আসছে ওখান থেকে। তার মানে কি করতে পারে? ডাক্তারের ইঞ্জিনিয়ার কথা বলছেন, আমি তো চিন্তা করছি যে টোটাল কমিউনিটিটা, কারণ এই ডিজিজ আমরা এখনো কিন্তু এর মুড অফ জানি না, ট্রান্সমিশন জানি না, অনেক আর্লি। আমরা বলছি যে ড্রপলেট, কয়েকদিন আমি একটা পেপারে দেখলাম যে এটা 13 ফিট পর্যন্ত যেতে পারে। এখন এটা যে বাতাসে হসপিটালের বাইরে যে কমিউনিটি স্প্রেড করবে না, হু নোজ। করছে, অলরেডি করছে। এটা যদি নাই করে, তাহলে প্রেসার যদি না করা হয়, যদি ওই ইয়ারটাকে কন্ট্রোল করে পিউরিফাই করে আবার রিসার্কুলেট না করা হয়, ইটস গোনা বি এ ডিজাস্টার। ইটস গুড লর্ড, আমি এটা চিন্তা করতে পারছি। এই চিন্তাটা না করে মাঝেও আমাদের কিছু আশার বিষয় থাকে, সেই জায়গায় কিংসুকরা কাজ করে। কিংসুক, আপনারা যে কাজটা করছেন, হ্যাঁ, আপনারা তো কেন করছেন? মানে আপনাদেরকে কোন ভূত তাড়াচ্ছে ভালো কাজটা করতে? আচ্ছা, আমাদের আসলে আমাদের মানে মেডিকেল ডিভাইস যেটা বানাচ্ছি, আমাদের প্রথম ফোকাস যেটা ছিল যে মানুষগুলো হয়তো একটু ভেন্টিলেটর পেলে হয়তো উঠে আসতে পারতো, তারা হয়তো এক্সপায়ার করতেছে শুধুমাত্র এই টেকনোলজিক্যাল সাপোর্ট না পাওয়ার কারণে। তাদের মানুষের সেবা যদি করতে পারি, এই বিষয়টাই মানে ডাক্তাররা যেভাবে সরাসরি একজন মানুষের জীবন বাঁচায়, আমরা কিন্তু সেভাবে সবসময় পারি না। তো এটা একটা কিন্তু ইম্প্যাথির একটা বিষয় যে আমরা অ্যাটলিস্ট কিছু কন্ট্রিবিউশন করতে পারছি এই মেডিকেল কমিউনিটিতে। এবং আমাদের দেশে ভেন্টিলেটরের যে ব্যাপারটা, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা প্রাইস পয়েন্ট, অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে সবচেয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অ্যাফোর্ডেবিলিটি একটা বড় ইস্যু। তো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা মানে এমন হতেই পারে যে বিয়ন্ড আওয়ার হ্যান্ড, আওয়ার কন্ট্রোলে চলে গেছে। তখন ব্যাপারটা আসলে মানে আমরা কি তখন হয়তো চিন্তা করবো যে হয়তো আমরা যদি কাজটি করতাম তবে হয়তো বাঁচতো, মানে সেই জায়গা থেকে আমাদের তো তারা একটি অবশ্যই আছে। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আসলে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি, যেন আমাদের দেশ বা সারা পৃথিবীর মানুষ যাতে একটু টেকনোলজিক্যাল সাপোর্টের জন্য, অ্যাটলিস্ট টেকনোলজিক্যাল সাপোর্টের জন্য তাদের কোনো মানে মেডিকেল হেলথের কোনো সমস্যা না হয়। আপনাদের ডেইলি প্রোডাকশন কেমন? আমরা এখনো প্রোডাকশন শুরু করিনি। আমরা করতে পারবেন? সরি, হ্যাঁ, আমরা করতে পারবো। আমরা যদি আমাদের দুইটা ফেজে আমরা চিন্তা করতেছি, যদি আমরা ঠিকমতো ফান্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট পাই, তাহলে হয়তো আমরা এক মাসে 500 অ্যারাউন্ড বা দিনে 15 থেকে 20টার মতো আমরা হয়তো প্রডিউস করতে পারবো। আপনাদের সব র ম্যাটেরিয়াল আছে? জি জি, আপনার সব র ম্যাটেরিয়াল কি বাংলা? জি জি, আমরা ওইটাই ফোকাস করেছিলাম প্রথম দিকে, যে লকডাউনের সময় আমরা যে জিনিসগুলো পাচ্ছি তার মানে হচ্ছে সেগুলো হচ্ছে অলওয়েজ পাওয়া যাবে এবং একমাত্র বাংলাদেশে পাওয়া যায় এই রকম কম্পোনেন্ট ইউজ করেছি। যেমন আপনি আমরা যেটা করেছি যে সেন্সরগুলো প্রয়োজন হবে বা যেই সিনারিগুলো প্রয়োজন হবে, যেগুলো হয়তো আমি বাইরে থেকে সোর্সিং করে বা অল্টারনেটিভ ওয়ে ছিল, সেগুলো আমরা ইন হাউস ডেভেলপ করেছি বাংলাদেশের রিসোর্স দিয়ে, যেন আমাদের কখনোই ইম্পোর্টের উপর ডিপেন্ডেন্সিটা না থাকে।
বা একদম লিস্ট ডিপেন্ডেন্সিটা থাকে। ফ্যান্টাস্টিক। ভেরি গুড, ভেরি গুড। ইমার্জেন্সি সিচুয়েশনে যেটা আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে গ্লোবালি যেহেতু ক্রাইসিস, তো কে আমাকে একটা সাপোর্ট দিবে, মানে কোনো দেশে কিন্তু সাপোর্ট দিতে চাচ্ছে না। ইভেন ইতালি থেকে আমরা বাংলাদেশে ভেন্টিলেটর ইম্পোর্ট করি, আমি যতদূর জেনেছি। তো ইতালির অবস্থা তো খুব বেশি ভালো না, মানে ওদেরও ভেন্টিলেটর ক্রাইসিস চলতেছে। ওটা তো আমেরিকান কোম্পানি, ওখান থেকে ইতালি তো আমেরিকান কোম্পানি কুড বি, মানে আমি যতদূর জানি আর কি, মানে আমার নলেজের উপর যেটা, তো যেটা হচ্ছে যে আমাকে কিন্তু কেউ কখনো মানে এই সাপোর্ট গুলা দিবে না, বা এক্সপোর্ট করতে অবশ্যই চাইবে না, কারণ এই জিনিসটা তাদেরও খুব বেশি প্রয়োজন। তো আমরা এই জিনিসটা মাথায় রেখেছি যে একদম বাংলাদেশের যা যা রিসোর্স অ্যাভেলেবেল, সবসময় অ্যাভেলেবেল, অনেক বেশি অ্যাভেলেবেল। যে আরেকটা জিনিস, আমরা যখন কোনো একটা কম্পোনেন্ট নিয়ে কাজ করছি তখন আমরা খবর নিয়েছি যে বাংলাদেশে এটা যদি আমি 1000 পিস চাই তাহলে আমি কি রাতারাতি পাবো কিনা, 10,000 পিস যদি প্রয়োজন হয় তাহলে আমি রাতারাতি পাবো কিনা, এই জিনিসগুলো ক্রস ভেরিফাই করছি বারবার, যেন আমাদের এরকম সিচুয়েশনে না পড়তে হয় যে একটি কম্পোনেন্ট বা একটি কোনো কিছুর জন্য আমার ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে বা আমার হয়তো প্রোডাকশন ব্যাহত হচ্ছে। আপনার কি জানা আছে কারণ হচ্ছে গিয়ে যদি আমার ইতালি থেকে আনতে হয়, চায়না থেকে আনতে হয়, তাহলে তার দেশে যদি একই রোগ আছে, একই ধরনের সমস্যা আছে, তাহলে সে হয়তো দাম বাড়ায় দিবে অথবা সে আমাকে ঘুরাবে যে ভাই আমার কাছে দিতে চাবে না। আর আমি বারবার বলছি যে আমাদের ভেন্টিলেটরটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ডিজাইন করা, মানে কমপ্লিটলি ইমার্জেন্সির জন্য। তো ইমার্জেন্সির জন্য ডিজাইন একটি ডিভাইসের ডিপেন্ডেন্সি যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে আলটিমেটলি ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল দেওয়া তার পক্ষে খুব বেশি সম্ভব হবে না। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা সবসময় কনসার্নে রেখেছি একদম ফার্স্টের দিকে। আর কি কি তৈরি করছে? আমি একটু ইঞ্জিনিয়ার হাসপাতালের কাছে আবার আসতে চাই যে ইনফ্রাস্ট্রাকচারের যে ক্রাইসিসটার কথা আমরা তখন বলছিলাম, যা হবার তা কিন্তু আসলে অনেকখানি হয়ে গেছে। হ্যাঁ, এখন ঘরে চোর ঢুকে গেছে, চোরকে খুঁজে গিয়ে শাস্তি দিতে হবে, যদিও ওই চোরটা অনেকটা চোখে দেখা যায় না, অনেকটা কি আসলে চোখেই দেখা যায় না। তো সেই জায়গাটা থেকে আপনার পরামর্শ কি, যেটা ধরেন আগামী কয়েক সপ্তাহে হয়তোবা করতে পারা সম্ভব, তাহলে অন্তত আমরা ডাক্তার, নার্স, সেবাকর্মী, প্যাথোলজিস্ট, ওই অন্তত মেডিকেল রিলেটেড যে কোনো ব্যক্তি মানুষকে আমরা বাঁচাতে পারবো। তারা বাঁচলে আমরা বাঁচবো, আপনারা বাঁচবেন, আপনারা বাঁচলে টেকনোলজি হবে, টেকনোলজি বাঁচলে আবার তারা বাঁচবে। এটা একটা সার্কেলের মতো। কে জবাব দিবে? আপনার কাছে প্রশ্ন করতেছি। আচ্ছা, আমি সরি, তাহলে মাঝখানে বোধহয় আচ্ছা, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার পড়েছে যে হাসপাতালে যারা ট্রিটমেন্ট করছে, প্রথমে আমি ভেন্টিলেটর কথাটা পরে আসছি, কারণ কিংসুক সাহেব আগে বলেছেন যে একটা সার্টেন স্টেজে গেলে তবে ভেন্টিলেটর দরকার পড়ে। কিন্তু এই যে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন সিস্টেম, এটা কিন্তু সব ফ্যাসিলিটির জন্যই দরকার, এই ভেন্টিলেশন ফ্যাসিলিটি। তো এখন জরুরি ভিত্তিতে যেটা দরকার হবে যে এই ভেন্টিলেশন সিস্টেম, আমি একটু বলে নেই যে ইট ইজ ইউজুয়াল প্র্যাকটিস যে একটা হসপিটালে একটা কিংবা দুইটা রুম এই নেগেটিভ প্রেসার সিস্টেম, প্রেসার ভেন্টিলেশন সিস্টেম করা থাকে, একটা কিংবা দুইটা রুম। কারণ অলমোস্ট সারা বছর এটা কোনো কাজে লাগে না। যেমন একজন রোগী ওখানে ভর্তি হয়েছে, তার কোনো কারণে চোখ উঠেছে কিংবা হাম হয়েছে, তখন তাকে ওইখানে নেয়, যেহেতু এটা রেগুলার কেস না, সেজন্য এটা তৈরি হয়। কিন্তু ছোট কিছু, আমি যেমন বলবো যে এটা প্রায় ৭৫,০০০ থেকে ১ লাখ টাকার ভিতরে খরচ করলে একটা কেবিনকে একটা নেগেটিভ প্রেসার আইসোলেশন ধরে, আমি আবারও বলছি, যে কোনো একটা কেবিনকে নেগেটিভ প্রেসার আইসোলেশন ইউনিটে কনভার্ট করার জন্য প্রায় অ্যারাউন্ড লাখখানেক টাকা খরচ করতে হবে, ১ লাখ টাকার মতো খরচ। এটার অন্তত আমরা যেটা খোঁজ খবর নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশে এখনো ১০০টা এরকম করা যাবে, ১০০টা কেবিনকে নেগেটিভ প্রেসারে নিয়ে যাওয়া যাবে, তা সেই পরিমাণ হ্যাভা ফিল্টার হাতে আছে। আমি গতকালকে বলেছি যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির লোকেদের কাছে, প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে অনেক হ্যাভা ফিল্টার তাদের স্টকে পড়ে আছে। অনেকের কাছে অনেক ইন্ডাস্ট্রিয়াল ফ্যান অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যার কাছে যেটা আছে সেটা এখন সংগ্রহ করে নিয়ে সেখান থেকে এই ফ্যাসিলিটিটা তৈরি করা যায়। আর বাই দিস টাইম এটা করতে করতে আমরা যেমন প্লেনে করে আলাদাভাবে পিপি নিয়ে এসেছি, আমাদের প্লেন আছে, প্লেনে করে হ্যাপা ফিল্টার এবং ফ্যান ইম্পোর্ট করে, চায়না কিন্তু সবকিছু খোলা আছে চায়না থেকে, সেখান থেকে হ্যাপা ফিল্টার এবং ফ্যান ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে সাথে সাথে লাগিয়ে দেওয়া হোক। আমাদের জন্য, আমাদের এখানে অনেক লোক আছে লাগানোর। আমি জরুরি ভিত্তিতে বলবো বসুন্ধরা কনভেনশনের দিকে দৃষ্টি দেন। বসুন্ধরা যে হসপিটালটা হচ্ছে, এখানে ৫,০০০ বেডের
হাসপাতাল হচ্ছে, এটা কিন্তু যদি নেগেটিভ প্রেসার না করা হয়, সমস্ত আমরা একটা বোধহয় বাংলায় পড়েছি, অঙ্ক করেছি, স্বতঃসিদ্ধ কিংবা স্যাচুরেটেড, তার মানে এই হাসপাতালের ভেতরে যারাই ঢুকবেন রোগী তো হবে, স্যাচুরেটেড হবেই করোনাতে। ডাক্তার নার্স ওনারাও কিন্তু করোনাতে স্বতঃসিদ্ধ হবে, স্যাচুরেটেড হয়ে যাবে, ফলে তাদের কাউকে বাঁচানো যাবে না। সেজন্য এখনো বলছি যে আমাদের নিজেদের যা রিসোর্স আছে সেই রিসোর্স থেকেই এখানে নেগেটিভ প্রেসার সিস্টেম করা হোক। অন্তত এখানে যে 5,000 রোগীর জন্য হলেও আমার মনে হয় 5,000 রোগী ভেরি গুড বিগ অ্যামাউন্ট, অন্তত এটাকে আমরা বাঁচাতে পারবো। তারপরে ধাপে ধাপে এই 5,000-এর কাজ চলুক, এর ভিতরে চায়না থেকে আরো নিয়ে আসা হোক ভেন্টিলেটর সিস্টেম। গভর্নমেন্ট সরাসরি প্রোটোকল করে নিয়ে আসতে পারেন চাইনিজ গভর্নমেন্টের কাছ থেকে, ওখানে হ্যাপা ফিল্টার এবং ফ্যান নিয়ে আসতে হবে। এইটার জন্য কি নিতে হবে কেউ যোগাযোগ করুক, আমি স্পেসিফিকেশন করে দেই, স্পেসিফিকেশন তৈরি করে দেয় যে কি নিয়ে আসতে হবে। স্পেসিফিকেশন এখন রেডি আছে। জাস্ট একটু বলি, আমাকে এই লাইভে আসার আগেও একটা হাসপাতাল থেকে ফোন করেছে, তাদের ওখানে চট করে এটার স্পেসিফিকেশন তৈরি করে তারা ইম্পোর্ট করবে, এটা অর্ডার করবে। আমি বলছি ভাই আমি লাইভটা শেষ করে আমি দিয়ে দেবো। আমার স্পেসিফিকেশন ডকুমেন্টস তৈরি করা আছে অলমোস্ট বলা, আমি শুধু জিজ্ঞেস করি আপনার হাসপাতাল করছেন অথবা কেবিন করছেন অথবা ওয়ার্ড করছেন, ওয়ার্ডের সাইজ কতটুকু, ওয়ার্ডের সাইজ হওয়ার সাথে সাথে 1 ঘন্টার ভিতরে আমি স্পেসিফিকেশন করে দিতে পারবো। স্পেসিফিকেশন তৈরি করে এটা ইম্পোর্ট করে নিয়ে আসুক, ইম্পোর্ট করে নিয়ে এসে দেন এটা ফিট করুক। আর আমাদের হাতে যেগুলো আছে অন্তত সেগুলো বেস্ট ইউটিলাইজ করুক। আমরা এখানে পজিটিভ বলবো যে আমরা যদি এটা করতে পারি, অন্তত এই যারা ট্রিটমেন্ট মানে ফ্রন্ট ওয়ার্ডে আছে, যারা ফ্রন্ট লাইনে যারা আছেন ডাক্তার নার্স, তাদেরকে অন্তত বাঁচাতে পারবো। যখন ইনাদের জন্য সুস্থ পরিবেশ তৈরি করতে পারবো, তাদের দেখা দেখে অন্যান্য ডাক্তার নার্সরাও কিন্তু ডেডিকেটলি কাজ করতে পারবে। আদারওয়াইজ উই লস এভরিবডি, কেউ আসতে যাবে না। আমিও আপনার সাথে একমত যে সত্যিকার অর্থে বসুন্ধরা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে সফল করতে হবে এবং সেটা কোনো টেকনিক্যালি ত্রুটি থাকা যাবে না। কিংশু, আপনার কাছে আমরা অলমোস্ট শো শেষের দিকে এসেছি। হোয়াট উড বি ইউর সাজেশন যারা এই শোটা দেখছেন কিংবা যারা শুনছেন, যারা পরে দেখবেন, যে কোন একটা দুটো জায়গায় দ্রুত কাজ করলে, যেহেতু যুদ্ধটা আমাদের সকলের, এমন না যে আমি এই পারে আছি আর আপনি উপরে আছেন, আপনাকে ধরবে আমাকে ধরবে না। করোনা হয়তো বা আমার ডান পাশেও আছে, আমার বাম পাশেও আছে, আমি জানি না। আপনার পরামর্শ কি হতে পারে? আমার কাছে মনে হয় যে বেসিক যে প্রিকশনস গুলো নিতে বলা হয়েছে গ্লোবালি WHO থেকে, সেই প্রিকশনস গুলো যদি আমরা মোটামুটি সবাই মেনে চলি, লকডাউন আছে, এই লকডাউনটাও যদি সফল করার একটা ব্যাপার আছে, আমরা যদি মানে অকারণে বাইরে না যাই এবং মানে বাসার ভিতরে সবসময় থাকি, তাহলে কিন্তু আমার করোনা হওয়ার চান্সেস অনেক বেশি কমে যায়। তো যদি আমাদের দেশের খুব কম ইনফেক্টেড হয়, তখন কিন্তু দেখেন আমাদের ভেন্টিলেটরটা কিন্তু প্রয়োজন নাই। মানে আমরা সবসময় কি চাচ্ছি যে একজন রোগীকে যত হসপিটাল পর্যন্ত যেতে না হয়, একজন রোগী যত আক্রান্ত না হয়। তো আমি সবাইকে আহ্বান জানাবো, যারা দর্শক আছেন সবাইকে, যে এই আমাদের লকডাউনটা সফল করুন। সবাই যত মানে খুব বেশি প্রয়োজন না হলে বের হবেন না, বা যে প্রিকশনস গুলা দেওয়া আছে সেগুলো মেনে চলুন, যেন হসপিটালে অ্যাটলিস্ট যেতে না হয়। আমি আশা করবো যে কাউকে যেন হসপিটালে যেতে না হয়। এন্ড অ্যাপার্ট দ্যাট আমরা মোটামুটি কনফিডেন্ট আমাদের কাজকর্ম বা সবকিছু মিলে আমাদের স্পন্দন যে ডিভাইসটা আমরা তৈরি করেছি, আমাদের ঠিক স্পন্দনের মতো যে আরেকটি ডিভাইস হচ্ছে মিনেসোটা ইউনিভার্সিটি করেছে, ওরা অলরেডি পরশুদিন হচ্ছে FDA এর সার্টিফিকেশন পেয়েছে। তো আমরাও ইনশাআল্লাহ কাজ করছি সার্টিফিকেশন এই রিলেটেড জিনিসপত্র আমরা যদি পেয়ে যাই। যদি বাংলাদেশে কখনো এরকম প্রবলেম হয় বা আমাদের যদি ভেন্টিলেটর প্রয়োজন হয় হসপিটালগুলোতে বা নতুন যে কেবিনগুলো হচ্ছে, আমরা ইনশাআল্লাহ সেইগুলোতে সাপোর্ট দিতে পারবো। এবং আমি আশা করি বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট স্বাস্থ্যসেবা না পেয়ে মারা যাবে এরকম হবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে বিশ্বাস করতে চাই। ডক্টর আবু সিদ্দিকী, ইওর লাস্ট ওয়ার্ডস। আমি আমার একটা সবসময় করে একটা কনসার্ন, আমি হাসপাতাল সাহেবের সাথে একমত যে আমরা মহৎ উদ্দেশ্য নিয়ে হসপিটালগুলো করছি, কিন্তু এই হসপিটালে যদি আমাদের এই সেফটি প্রিকশন না থাকে, তাহলে তো আমরা ওই শুধু পেশেন্ট না, ওই সাথে যারা জড়িত, ওই এলাকায় যারা জড়িত সবাইকে আমি জাস্ট এটাকে গভর্নমেন্টকে এবং যারা এর সাথে জড়িত আছে তাদেরকে এটাকে রিকনসিডার করতে বলতে যে ইনভেস্টেড ফ্যাসিলিটি টেক দ্য রাইট মেথড। ভালো কাজ করতে গিয়ে খারাপ করে ফেলে। ডক্টর মুস্তাক, আপনার শেষ ওয়ার্ডস।
ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাই এখানে। রিসেন্টলি সেন্টা ক্লারা কাউন্টি ক্যালিফোর্নিয়াতে একটা স্টাডি হয়েছে। ওরা আইজিজি যেটা অ্যান্টিবডি টেস্ট সেটা করেছে র্যান্ডমলি ৩৩30 জনকে ওরা ওদের আইজিজি ওরা ইয়ে করেছে এবং ওখান থেকে ওরা ৯৫৬ জনের আইজিজি পজিটিভ পেয়েছে। এখন এইটা আমেরিকা সবার আসলে দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ আমরা যেটা মনে করছিলাম যে কোভিডের ইনফেক্টিভিটি রেট, এটা দেখা যাচ্ছে কোভিডের ইনফেক্টিভিটি রেট 85% মোর দেন হোয়াট উই থট। ওকে, এবং দেখা যাচ্ছে আগে আমরা মনে করছিলাম যে হয়তো বা 4 to 5%, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে আপনার ওয়ে মোর দেন দ্যাট। এখন মোস্ট অফ দ্য কোভিড যেটা হচ্ছে আপনার 80% কোভিড পেশেন্ট হচ্ছে আপনার বাসায় ট্রিটমেন্ট পাওয়া যায়। এই আপনাদের সাথে বসার আগে আমি কিন্তু একটা ফোন কলে ছিলাম। আমার একটা পেশেন্টকে গত পরশুদিন আমি দেখেছি, কোভিড টেস্ট করেছি, ওকে আমি বলেছি যে তোমার কোভিড পজিটিভ এবং সে বাসায় আছে এবং তার কোনো সমস্যা নেই, তার কোনো কাশি সর্দি কিছু নেই, তার তেমন কোনো জ্বরও ছিল না। আবার আমার বাংলাদেশে আমার নিজেরই মামাতো ভাই, সে কুয়েত মৈত্রী হসপিটালে ভর্তি ছিল, ডাক্তার বনি আলম নাম, সে কোভিডের পেশেন্ট ছিল এবং সে কিন্তু কুয়েত মৈত্রী থেকে আজকেও ডিসচার্জ হওয়ার কথা, কারণ ওর গতকালকে রিপোর্ট নেগেটিভ এসেছে। তো আমি আসলে সবাইকে এটাই বলতে চাই যে এখানে 80% পেশেন্টের কোনোই সমস্যা থাকে না। 15% কেসে হয়তো বা দেখা যায় যে কিছু লো ফ্লো অক্সিজেন লাগতে পারে, বাকি 5% কেসে হয়তো বা তাদের সিরিয়াস কমপ্লিকেশন ইয়ে করতে হয়। এখন কৌশিক যেটা বলেছে, প্লিজ 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 সোশ্যাল আইসোলেশন, হ্যান্ড হাইজিন, ডিস্টেন্সিং, এটাই একমাত্র ওয়ে আমাদেরকে ইয়ে করার জন্য আনটিল উই গেট দ্য ভ্যাকসিন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সদস্য পার্টিসিপেশন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়েছে, যেটা হয়তো সামনে যারা শুনছে তারা কাজে লাগাবে। আপনাদের যে কনসার্ন গুলো আছে সেগুলো সব দেশই কাজ করুক তার মতো করে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য একদিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।